ফোন রাখার পর নীলই সবুজকে একটা মেসেজ পাঠিয়ে দিল, তাড়াতাড়ি আয়, আকাশের সাথে শপিংয়ে যাব। ওদিকে আকাশ, রোদ, আজিজ আর মার্কো মিলে শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে বিত্তার মা মেঘলা ফুপি আর রাত্রি আন্টির সাথে শপিং মলের ঠিক সামনে এসে দাঁড়িয়েছে। তার ভেবেছিল হয়তো রানী তালুকদার বা জসিম তালুকদার কেউ একজন আসবে, কিন্তু ফোন করার পর তারা জানতে পারলো বড়রা কেউ আসছে না। তাদের তিনজনকেই কেনাকাটা শেষ করে ফিরে যেতে বলা হলো। রোদ আগে থেকে তাদের হাতে শপিং লিস্ট আর প্রয়োজনীয় টাকা বা কার্ড ধরিয়ে দিয়েছিল, তাই তারা আর কিছু না ভেবে মলের ভেতর ঢুকে পড়ল। ঠিক সেই মুহূর্তে শপিং মলের পার্কিংয়ে দুটো ঝকঝকে গাড়ি এসে থামলো। একটা গাড়ি থেকে নামলো আকাশ, রোদ, আজিজ আর মার্গো। অন্য গাড়িটা থেকে নামলো সবুজ আর নীলয়। শপিং মলের পার্কিংয়ে নেমেই যেন আড্ডার আসর জমে গেল। সবুজ গাড়ি থেকে নেমে এক লাফে আকাশের ঘাড়ির ওপর ঝুলে পড়ল। দাঁত বের করে একগাল হেসে জিজ্ঞেস করল, কিরে বড় ভাই, শেষমেশ বউকে খুঁজে পেলি নাকি, নাকি এখনো সেই দেবদাস সেজে ঘুরে বেড়াচ্ছিস? আকাশ ওর হাতটা ঘাট থেকে সরিয়ে দিয়ে একটা গালি দিয়ে বলল, আরে বাড়া, খোঁজা তো দূরের কথা, এখনো খুঁজতে শুরু করিনি। তোর মতো কি আর আমি সারাদিন মেয়ে ছেলে নিয়ে পড়ে থাকি? নীলয় তখন সবুজের দিকে তাকে একটু গম্ভীর হওয়ার ভান করে বলল, সবুজ, তুই ইদানিং থাকিস কোথায় বলতো? তোকে তো পাওয়াই যায় না। নীলয়ের কথা শুনে সবুজ এবার ফেটে পড়ল। একদম খাঁটি বন্ধুসুলভ ভাষায় ধমক দিয়ে বলল, বাড়া, তোকে আমি দিনে কতবার ফোন করেছি বলতো? একবারও তো কল তুলিস না বাইনচোদ। থাকিস কোথায় তুই? সমুদ্রে গিয়ে কি মাছের সাথে প্রেম করছিস নাকি? নীলয় আর সবুজের এই মধুর গালাগালির মাঝখানে আজিজ এসে হাসি মুখে দাঁড়ালো। আজিজকে দেখে সবুজ আর নীলয় দুই বন্ধুর চোখ ছানা পড়া। তার দুজনেই একসাথে বলে উঠল, আরে মাতারি, তুই এখানে কোত্থেকে? তোকে তো সেই ছোটবেলায় কোনো এক পাড়ায় মারামারি করে ভাগতে দেখেছিলাম, তারপর থেকে তো আর তোর কোনো পাত্তাই নেই। আজিজ হো হো করে হেসে নীলয়কে জড়িয়ে ধরল, কিন্তু সবুজ ছাড়ার পাত্র নয়। সে টিপ্পনি কেটে বলল, এই সেক্রেটারি, তোর বস বাইনচোদকে আবার কিসের সম্মান দিতে হবে রে? আজিজ, তুই এখনো ভাই বলে ডাকিস কেন? এ তো সেই আগের মতোই মাদাসুদ আকাশ রয়ে গেছে। তাদের এই সস্তা আর মজার কথাবার্তা শুনে মার্কো পাশে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে। সে কিছুই বুঝছে আবার কিছুই বুঝছে না। সে কিছু বুঝছে আবার কিছুই বুঝছে না। তার বিদেশি মস্তিষ্কে এই বাঙালি বন্ধুদের গালিগালাজ মিশ্রিত ভালোবাসার সমীকরণটা মেলাতে বেশ কষ্ট হচ্ছে। ঠিক তখনই রোদ গাড়ি পার্ক করে বীরদর্পে হেঁটে এলো। সবার আড্ডা দেখে সে মুচকি হেসে বলল, চলো চলো, পার্কিংয়ে দাঁড়িয়ে সারা রাত গালাগালি করলে শপিংটা আর হবে না। ভেতরে চলো, আজ অনেক বড় বড় মেয়ে ধরতে হবে আমাদের। রোদ যখন শিকার ধরার কথা বলল, আকাশ, নীলয় আর সবুজ তিনজনে একসাথে রোদের দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। শপিং মলের এন্ট্রিতেই যেন হাসির বোমা ফাটল। আকাশ অবাক হয়ে বলল, কি রে রোদ, তুই কবে থেকে এমন মেয়ে ধরে শিকার হয়ে গেলে? তোর তো এমন চরিত্র ছিল না, তুই কি শেষমেশ আমাদের মতো চরিত্রহীন হয়ে গেলে? সবুজ তখন রোদের কাঁধে একটা চর মেরে ফোড়ন কাটল। বলি, কার পাল্লায় পড়ে তোর এমন অধপতন হলো রে? তুই তো ছিলি আমাদের গ্রুপের সব থেকে বজ্র ছেলে, এখন দেখি তুই আমাদের থেকেও 3 কাঠি উপরে চলে গেছিস। রোদ একগাল হেসে মাথা চুলকাতে চুলকাতে খুব নিরীহ ভঙ্গিতে জবাব দিল, আরে ভাইয়া, কি যে বলো, আসলে আজকালকার হাওয়াই তো এমন। আর তোমাদের মতো এমন গুণী বড় ভাইদের ছায়া যখন মাথায় আছে, তখন একটু একটু হাওয়া তো লাগবেই, তাই না? আজিজ তখন আকাশের দিকে তাকিয়ে চোখ টিপে মুচকি হাসল। হবে না কেন? এই তিন মূর্তির হাওয়া যার গায়ে লাগবে সে তো আর সোজা পথে থাকবে না। এদের সংস্পর্শে থাকলে ফেরেস্তাও তো ডানা পাল্টে শয়তানি শিখবে। রুতো তাও অনেক সহ্য করেছে। সবুজ আজিতের কথা শুনে একটা ভেঙচি কেটে বলল, থাম তো সেক্রেটারি বাইনচোদ, তুই নিজেই তো 1 নম্বর ফালতু ছিলি ছোটবেলায়, এখন বড় বড় নীতি কথা বলছিস। এই হাসাহাসি আর খুনসুটির মাঝে তারা মলের ভেতর পা রাখল। এসির ঠান্ডা হাওয়ায় রোদ এক মুহূর্তের জন্য বুক ভরে শ্বাস নিল। সে জানে এই হাসাহাসিটা একটু পরে চরম উত্তেজনায় রূপ নেবে। রোদ আর চোখে দেখল আকাশ খুব স্বাভাবিকভাবে মলের কাছের দেওয়ালে নিজের চেহারাটা একবার দেখে নিল। শপিং মলের ভেতরে ঢুকে কেনাকাটার চেয়েও তাদের আড্ডার হাসাহাসি কয়েক গুণ বেড়ে গেল। হঠাৎ নীলই সবুজের দিকে একদম গম্ভীর হয়ে তাকিয়ে এমন একটা আবদার করে বসলো যে আশেপাশে একজন কাস্টমারও থমকে দাঁড়ালো। এই সবুজ, তুই তো পরশু আমার থেকে 1 প্যাকেট ভালো প্রোটেকশন ধার নিয়েছিলি, মনে আছে? শোন, এখন ভালো একটা কোম্পানি দেখে আমাকে ওটা কিনে দে তো ভাই, শোধ হয়ে যাবে।
সবুজ তো এই কথা শুনে আকাশ থেকে পড়ল। সে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ শুনল কি না। তারপর দাঁত কিরমির করে নিলয়কে বলল, শালা তুই কি পাগল হয়ে গেছিলে? তোর থেকে আমি দুদিন আগে ওইসব নিয়েছি বলে কি এভাবে মলের মাঝখানে চিল্লাতে হবে? ইজ্জতটা তো একবারে পাংচার করে দিলে। নিলয় নির্বিকার ভঙ্গিতে বলল, আরে এতে ইজ্জতের কি আছে? তুই নিয়েছিলি, তাই এখন ফেরত দিবি। ওটা কি আমি কাউকে এমনি এমনি দিতাম নাকি? তুই দিবি বলেই তো আমি ভরসা করে আছি। আকাশ ওদের এই কুরুচিপূর্ণ ঝগড়া দেখে বিরক্ত হয়ে ধমক দিয়ে উঠল। এই তোরা থামবি? শপিং মলে এসছিস নাকি নিজের বেডরুমের গল্প করতে? লোকে তাকাচ্ছে আমাদের দিকে, লজ্জা করো না তোদের? নিলয় এবার আকাশের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। তারপর সবুজের দিকে ঘুরে বলল, আচ্ছা শোন সবুজ, তুই বরং আকাশকেও এক প্যাকেট কিনে দে। যদিও ওর এখন বউ নেই, কিন্তু কখন যে কার সাথে ফেসে গিয়ে বউ নিয়ে হাজির হয় তার তো কোনো ঠিক নেই। ও তো আবার সব কাজে টেকনিক্যাল পার্সন। এই অ্যাডভান্স গিফটটা ওর কাজে লেগে যাবে। আকাশ তো এই কথা শুনে রাগে অগ্নিশর্মা। সে নিলয়ের গলা ধরতে গিয়েও নিজেকে সামলে নিল। তোর অ্যাডভান্স গিফট তুই নিজের কাছে রাখ। আমি কি তোর মতো ফালতু নাকি? সবুজ তখন হাসতে হাসতে বলল, হ্যাঁ রে আকাশ, নীল ঠিকই বলেছে। তোর যা চরিত্র, কখন যে হুট করে বাপের কাছে নাতি নিয়ে হাজির হবি তার গ্যারান্টি নেই। চল তোকে একটা প্রিমিয়াম প্যাকেট গিফট করি। রোদ একপাশে দাঁড়িয়ে এই বড় ভাইদের পাগলামি দেখছিল আর মনে মনে হাসছিল। সবুজ এবার একটা দীর্ঘশ্বাস ফেলে সবাইকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ রে, এই শপিং শেষ করে তোরা সব কটা আজ আমার সাথে যাবে। আমার সেই গ্যাংস্টার শ্বশুর তোদের সবাইকে যেতে বলেছে। শ্বশুরের কাছে যখনই যাই বন্ধুকে ভয় পাই না রে, কিন্তু জীবনটা মনে হয় বেরিয়ে যায়। তোদের সবাইকে আজ আমার সেই শ্বশুর বাড়িতে নিয়ে যাব। একলা মরতে পারবো না আমি। সবুজের সেই গ্যাংস্টার শ্বশুরবাড়ি যাওয়ার কথা শুনে নিলয় চোখ কপালে তুলে আকাশের দিকে তাকালো। কি রে সবুজ, তোর শ্বশুর তো আগে বেশ শৌখিন আর ভদ্র মানুষ ছিলেন। হুট করে উনি এমন বন্দুক হাতে নিয়ে মাস্তানি শুরু করলেন কোত্থেকে? ওনার কি মতিভ্রম হলো নাকি? সবুজ কিছু বলার আগেই আকাশ একদম সিরিয়াস মুখ করে একটা বোমা ফাটালো। তবে তার কথার ভেতর ছিল চরম বাঁকা রসিকতা। আর তুই জানিস না নিলয়, ওনার কপালটাই খারাপ রে। ভদ্রলোকের বউ মানে সবুজের শাশুড়ি এক লোকের সাথে পালিয়েছে। সে দুঃখে আর অপমানে ভদ্রলোক এখন মাথা গরম করে পারে পারে মাস্তানি করে বেড়াচ্ছেন। এখন জামাইয়ের যে শত্রুর বেশি খুঁজছেন উনি। আকাশের এই বউ পালানোর তত্ত্বে সবুজ একদম ভ্যাবাচাকা খেয়ে গেল। সে দাঁত কিরমির করে আকাশকে বলল, শালা আকাশ, তুই কি আমার ঘর আর শ্বশুর বাড়ি দুটোই ভাঙবি? আমার শাশুড়ি কবে কার সাথে পালিয়েছে রে? তুই তো দেখছি তিলকে তাল বানিয়ে ওনার ইজ্জত একেবারে রাস্তায় নামিয়ে দিলি। নিলয় তখন সুযোগ পেয়ে আরও এক কাঠি বাড়িয়ে দিল। সে হো হো করে হেসে বলল, আচ্ছা সবুজ, আইডিয়াটা কিন্তু খারাপ না রে। তোর শ্বশুর যদি বউ পালানোর শোকে এমন গ্যাংস্টার হয়ে যান, তবে ওনাকে আবার বিয়ে দিয়ে দিলেই তো সব ঠিক হয়ে যায়। একটা নতুন শাশুড়ি পেলে দেখবি ওনার সব মাস্তানি একদম জল হয়ে গেছে। বিয়ের পিড়িতে বসলে মানুষ এমনিতেই ঠান্ডা হয়ে যায়। সবুজ এবার একটা দীর্ঘশ্বাস ফেলে মলের এসির দিকে তাকিয়ে খুব গুরুত্বের সাথে বলল, কথাটা কিন্তু মন্দ বলিসনি। ওনাকে একটা নতুন শাশুড়ি গিফট করলে কেমন হয় বলতো? অন্তত ওনার নজরটা আমার উপর থেকে সরে এই নতুন বউয়ের দিকে যাবে। তোরা বলিস তো এখনই পাত্রী দেখা শুরু করি। কি বলিস আকাশ? আকাশ এবার অবজ্ঞা সুরে বলল, নিজের বউ সামলাতে পারিস না, আমার শ্বশুরের জন্য পাত্র খুঁজছিস? আগে নিজের পেট বাঁচা, তারপর শ্বশুরকে বিয়ে দিস। নিলয় তখন রোদের দিকে তাকিয়ে চোখ টিপে বলল, রোদ, তুই কিন্তু সব সাক্ষী থাকিস। তোর এই বড় ভাইগুলো শপিং করতে এসে এখন ঘটকালি শুরু করেছে। বিশেষ করে তোর এই আকাশ ভাই, যার নিজের কপালে বউ নেই, সে এখন অন্যের পালানো শাশুড়ির অভাব পূরণ করতে নতুন পাত্রী খুঁজছে। তাদের এই মুখে লাগামহীন কথাবার্তা আর পাগলামি শুনে মলের অন্য কাস্টমাররা আর চোখে তাকাচ্ছিল। কিন্তু এই তিন মূর্তির সেদিকে কোনো খেয়াল নেই। আজিজ আর মার্কো আকাশকে দেখে অবাক হয়ে যাচ্ছে যে তাদের আকাশ এমন হাসতে পারে। মলের ঠিক পরের মোড়েই সিন্ড্রেলা সেকশন। রোদ দেখতে পেল মেঘলা আর রাত্রি বিরকিনি একটা টি শার্ট দেখছে। রোদের বুকটা দুরু দুরু করে উঠল। সে জানে আর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা। শপিং মলের কিডস সেকশনে বীর তখন যাদের ব্যাগ নিয়ে টানটানি করছিল। হঠাৎ পাশে তাকাতেই ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল। সামনে ওর প্রিয় চাচু আর মামা দাঁড়িয়ে। বীর খুশিতে আত্মহারা হয়ে চিৎকার করে উঠল, টাট্টু মামা।
বলে সে ছোট ছোট পায়ে তাদের দিকে দৌড় দিল। রোদ আর আজিজ তো বীরকে দেখেই প্রমোদ গুনল, আকাশ যদি এখন বীরকে দেখে ফেলে তবে সব প্ল্যান মাটি। পরিস্থিতি বেগতিক বুঝে রোদ আর আজিজ একে অপরের দিকে তাকালো, আর এক মুহূর্ত দেরি না করে উল্টো দিকে দৌড় দিল। আকাশ, নিলয় আর সবুজ তো থমকে গেল। তারা কিছুই বুঝতে পারছে না যে রোদ আর আজিজ হঠাৎ পাগলের মতো দৌড় দিল কেন। এদিকে মার্গো যে সবটা একটু একটু বুঝতে পারছিল, সে আকাশদের সাথে না থেকে রোদ আর আজিজের পিছু নেওয়ার বুদ্ধিমানের কাজ মনে করলো। মার্গো আকাশের দিকে তাকিয়ে বলল, ছেলেরা তোমরা এখানে থাকো, আমি রোদ আর আজিজের সাথে যাচ্ছি। আমরা তিনজন অনেকদিন পর এক হয়েছি, তাই আমাদের সাথে ঘোরা আর শপিং করা উচিত। তোমরা চালিয়ে যাও। আকাশ অবাক হয়ে বলল। আরে মার্কও গেল? এরা কিছু পাগল হয়ে গেল নাকি? আকাশ যখন বিরক্তি নিয়ে চারিদিকে তাকাচ্ছে, ঠিক তখনই বীর এসে ধপাস করে একজনের পা জড়িয়ে ধরল। আকাশ নিচু হয়ে তাকিয়ে দেখল একটা ছোট্ট বাচ্চা তার প্যান্ট খামছে ধরে হাঁপাচ্ছে। শপিং মলে চকচকে পেন্সিল টাইলসে এক নাটকীয় কাণ্ড ঘটে গেল। বীর যখন তার চাতু আর মামাকে দেখে ছোট্ট ছোট্ট পায়ে দৌড় দিচ্ছিল, ঠিক তখনই রোদ আর আজিজও উধাও। ওদিকে মলের মেঝে এতই পিচ্ছিল যে হোয়াইট কালারের স্নিকার্স পরা বীরের পা দুটো হড়কে গেল। সামনে মুখ থুবড়ে পড়ে যাচ্ছিল সে, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে থাকা আকাশের প্যান্টের এক পাশ শক্ত করে খামছে ধরল। আকাশ হঠাৎ নিজের পায়ে টান অনুভব করে থমকে দাঁড়ালো। নিচের দিকে তাকা দিয়ে দেখলো একটা ছোট্ট বাচ্চা তার পায়ের কাছে কুঁকড়ে আছে। আকাশ অপ্রস্তুত হয়ে দ্রুত নিচু হলো। বাচ্চাটার ভয়ত মুখ দেখে ওর মনটা কেমন জানি করে উঠল। সে নরম স্বরে বলল, কি হচ্ছে বেবি? তুমি এভাবে পড়ে গেলে কেন? ব্যথা পেয়েছ? নিলয় আর সবুজ হাসাহাসি থামিয়ে দ্রুত হাঁটু গেড়ে বীরের সামনে বসে পড়ল। বীরের হাঁটুতে টাইলসের ঘষে একটু লাল হয়ে গেছে, আর সেই ব্যথায় ওর ঠোঁট দুটো উল্টে এলো, চোখ পেটে জল গড়িয়ে পড়ছে। বীর ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আকাশ অস্থির হয়ে পড়ল। আরে কেঁদো না, একদম কেঁদো না। শোনো বাবা, লক্ষ্মীটি চুপ করো। ঠিক তখনই নিলয় আর সবুজের চোখ ছানা বড়া, একে অপরের দিকে তাকিয়ে পেয়ে চিৎকার করে উঠল। আরে আকাশ, এটা তো সেই বাচ্চাটা রে। কোন বাচ্চা? তোরা চিনিস একে? আরে গাধা, সেদিন স্কুলে তোর সাথে যে বাচ্চাটা চাঁদের সাথে পড়ে গিয়ে কান্না করছিল, যার জন্য তুই ওকে কোলে নিয়েছিলি, এ তো সেই হিরো। আকাশ এবার ঝট করে বীরের চোখের দিকে তাকালো। বীর তখন হাত দিয়ে চোখ মুছছে আর ফোপাতে ফোপাতে আকাশের দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। আকাশে মনে পড়ে গেল সেই বাচ্চাটার কথা, যে তাকে স্কুলের সামনে জ্বালিয়ে মেরেছিল। তাকে কানে কম শুনে বলেছিল। আকাশ ভালো করে বাচ্চাটার দিকে খেয়াল করলো। পরনে দামি জামা কাপড়, পায়ে সেই সাদা স্নিকার্স। কানারত বীরের চোখের সেই ধারালো চাহনি দেখে আকাশের বুকের ভেতরটা কেন জানি কেঁপে উঠল। সে অদ্ভুত এক টান অনুভব করলো এই বাচ্চাটার প্রতি, যা সে নিজেও ব্যাখ্যা করতে পারছে না। আকাশ যখন বীরকে ভালো করে দেখার জন্য ঝুঁকে দাঁড়ালো, ওর চোখ এক মুহূর্তের জন্য চরগাছ হয়ে গেল। নিজের পরনে সাদা শার্ট, কালো প্যান্ট আর হোয়াইট স্নিকার্স এর দিকে তাকিয়ে দেখলো এই পুচকে বাচ্চাটার আউটফিটও হুবহু এক। এমনকি আকাশের দামি পারফিউমে যে পরিচিত সুবাস বীরের গা থেকে ঠিক সেই একই গন্ধ আসছে। আকাশ একদম থতমত খেয়ে গেল। নিজের একটা ছোট্ট কার্বন কপি যেন তার পায়ের কাছে বসে আছে। আকাশ একগাল হেসে বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমরা সেম আউটফিট। কি ব্যাপার, আমার স্টাইল কপি মারছিস নাকি? বীর নিচের চোখের পানি মুছে নাকের জল টেনে একটা ভারী ভাব নিয়ে তাকালো। তো আকাশ ভুরু কুচকে নিলয় আর সবুজের দিকে তাকালো। বাবা, গুড অ্যাটিটিউড। 2 ফুটের বাচ্চা, অথচ তেজ দেখ কত। আরে ভাই, এই বাচ্চার তেজ তো তোর থেকেও বেশি মনে হচ্ছে। ডুপ্লিকেট না তো? ঠিক তখনই বীর আবার ঠোঁট উল্টে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আকাশ ঘাবড়ে গিয়ে ওকে দু হাতে ধরে সোজা করে দাঁড় করালো। হেই, হোয়াট হ্যাপেন্ড ডুড? এখন কেন কাঁদছো? কোথায় ব্যথা পেয়েছো বলো তো? বেতালা তো ব্যথা না বলে কাঁদছো কেন? চুপ করো লিটল চ্যাম্প, নাহলে লোকে ভাববে এই শপিং মলে আমি বাচ্চা কিডন্যাপ করতে এসেছি। আমার তো মান সম্মান সব যাবে। বীরে পার কাঁদতে কাঁদতে রেগে গিয়ে আকাশের দিকে আঙ্গুল তুলে বলল, তুমি আমার তো তুলি করলে নিয়ে তো। আকাশের মুখ হা হয়ে গেল। পাশে নিলয়ের সবুজ তো হেসে কোটি কোটি। কি? আমি তোর চোখ চুরি করেছে? তোর চোখ তো তোর জায়গাতেই আছে রে পাগল। আগের দিন কালা বলে আর চোর বলছিস? এই দেখ তো আমার তো তাতু বলাতে আলাম তো শুধু আমার আর কালো হয় না।
তবে তোমার চোখ এলাম কেন? তুমি তুলি করলে তো। আকাশ হতবাক হয়ে বীরের চোখের মনির দিকে তাকালো। গাঢ় বেগুনি আর নীল মেশানো এক অদ্ভুত সম্মোহনী চোখ, যা হুবহু আকাশের মতো। আকাশ এবার একটু রসিকতা করে বলল, আরে না রে চ্যাম্প, আমি কেন তোর চোখ ছোট করবো? বরং তুই নিশ্চয়ই আমার জন্মের অনেক পরে এসছিস, তো তুই আমার চোখ কপি করেছিস। শোন, এই চোখগুলো আমার ফ্যামিলির ট্রেডমার্ক। তুই কি আমাদের কোনো হারিয়ে যাওয়া পার্টি টার্টি নাকি? আকাশ, বাচ্চাটা কিন্তু ঠিকই বলেছে। তোর চোখ আর ওর চোখ তো একদম জেরক্স কপি। তুই আবার কবে শপিং মলের এই চিপায় কোনো কাণ্ড করে রেখেছিলি নাকি রে? আকাশ নিলয়কে একটা লাথি মারার ভঙ্গি করে বীরের চিবুকটা আলতো করে নেড়ে দিল। শোন লিটল হিরো, আমি চোর না, বরং তোর চোখগুলো এত সুন্দর যে আমি এখন কনফিউজড হয়ে যাচ্ছি। চল, কান্না থামা। কিনেবি বল, আমি তোকে কিনে দিচ্ছি। এনে 2 দিন তুই আমার সামনে পড়ে গিয়ে কান্না করলে তোকে আজ আমি একটা প্লেন কিনে দেবো, যাতে তুই আকাশ থেকে খুঁজে দেখতে পারিস আর কার কার চোখ চুরি হয়েছে। বীর হুট করে আবার কেঁদে উঠল। আকাশের হাতের ঘড়িতে তার ছোট নাদুস নুদুস পেট আশ্রে গেছে। আকাশ যখন বীরকে কোলে নিয়ে অন্য হাতের সাহায্যে হাতের ঘড়িটি খুলে সবুজের দিকে এগিয়ে দিল, তখন তাদের 4 চোখের মিলন হলো। আকাশের চোখের মণি দুটো সাধারণ নয়, সেখানে সবুজ আর বেগুনি রঙের এক অদ্ভুত মায়াবী সংমিশ্রণ, যা সচরাচর দেখা যায় না। বীর যখন সে চোখের দিকে তাকালো, ওর কান্না মুহূর্তেই থেমে গেল। সে বিস্ময় নিয়ে আকাশের চোখের মণি পরীক্ষা করতে লাগলো। আকাশ বীরের চোখের দিকে তাকিয়ে ভাবলো, এই বাচ্চার চোখের রঙও তো হুবহু আমার মতো। প্রকৃতির কি অদ্ভুত খেলা! মায়ের পেটে থেকেও আমার কপি হলো। বাপ, একটু তো মায়ের ছোঁয়া নিতে পারতিস আব্বা। আকাশ আলতো করে বীরের গাল মুছে দিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা লিটল চ্যাম্প, তুমি এখানে একা কেন? তোমার মা কোথায়? আর তুমি শপিং করতে এসে কি কিনবে শুনি? বীর আকাশের আঙ্গুলটা খামচে ধরে ইশারায় দূরে দেখিয়ে বলল, ওখানে আতে আর আমি একটা হেলিকপ্টার নিব। আকাশ একগাল হেসে নিলয় আর সবুজের দিকে তাকিয়ে বলল, দেখছিস, চয়েস আছে বাচ্চার। শোন হিরো, তোর মা আসুক বা না আসুক, আমি তোকে একটা জম্পে হেলিকপ্টার কিনে দিচ্ছি। চল আমার সাথে। বীরের মুখটা মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। সে চট করে আকাশের কোল থেকে নামার জন্য ছোটাছুটি করতে করতে মাথা নাড়িয়ে বলল, লা, আমি নেব লা। আমি শুধু চাতুর কাছ থেকেই নিই, আর কালো কাছ থেকে নিই না। আকাশ ওর এই আত্মসম্মানবোধ দেখে থমকে গেল। 2 ফুটের বাচ্চার এত তেজ! আকাশ একটু রসিকতা করে বীরের কপালে একটা টোকা দিয়ে বলল, আরে বাবা, শুধু চাচুর কাছ থেকে নিস বুঝে? আচ্ছা শোন, আমিও তো তোর ওই চাচুর মতো। একটু আস্তে বীরের কানের কাছে ফিসফিস করে বলল, যাতে পাশে থাকা নিলয় আর শুভ শুনতে না পারে। আমি তোর বাপের মতো। সরি, আমি তোর সত্যিই বাপ। তারপর আবার জোরে বলতে শুরু করলো, চল, আজ না হয় আমার থেকে হেলিকপ্টারটা নিলি, কোনো সমস্যা হবে না, প্রমিস। বীর কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবলো। তারপর হঠাৎ ওর মনে পড়ল ওর মা আর ফুপির সাথে এসেছে, আর সে আর এক মুহূর্ত দেরি না করে কোনো উত্তর না দিয়ে আকাশের কোল থেকে নেমে উল্টো দিকে দৌড় দিল তার মাকে খোঁজার জন্য। আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল ছোট্ট বীরে সেই সাদা স্নিকার্স জোড়া পিচ্ছিল মেঝেতে খটখট শব্দ করে হারিয়ে যাচ্ছে ভিড়ের মধ্যে। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মনেই হাসল। সবাই ওকে আমার কার্বন কপি বলে ভুল করে। কার্বন কপি হলে তো শুধু দেখতে আমার মতো হতো, কিন্তু ও তো শুধু দেখতে আমার মতো নয়, ওর রন্ধ্রে রন্ধ্রে আমি। ও হলো আমার ক্লোন, যার জেনেটিক্যালি ফিনেটিক্যালি বহিরাগত কিংবা অভ্যন্তরীণ সবটাতে আমার ছাপ। ওর শিরায় শিরায় বয়ে চলা রক্তের প্রতিটি কণা আমার অস্তিত্বের সাক্ষ্য দিচ্ছে। ওর শরীরের কোনো অংশেই যেন ওর মায়ের কোনো অস্তিত্ব নেই। সম্পূর্ণটা জুড়েই শুধু আমি, আকাশ তালুকদার। নীলের কোনোই দিয়ে আকাশকে একটা গুঁতো মেরে বলল, কি রে, হারানো পার্টনার তো পালিয়ে গেল। এখন চল আমাদের শপিংটা শেষ করি। সবুজের সেই গ্যাংস্টার শ্বশুর বাড়িতেও তো যেতে হবে। আকাশ বলল, হ্যাঁ হ্যাঁ চল চল। তখন সবুজ আর নীলই আগে আগে এগিয়ে গেল। সবুজ মেলায় আগে এগোতেই আকাশ আবার পিছন দিকে ঘুরে কিছু একটা দেখে হাসতে হাসতে মনে মনে বলতে বলতে বন্ধুদের পিছু পিছু যেতে যেতে ভাবলো, আফসোস শুধু একটাই, ও জানে না আমি ওর বাপ। আর তার চেয়েও বড় আফসোস, ও এটাও জানে না যে আমি জানি ও আমারই ছেলে।
আমাদের এই লুকোচুরি খেলাটা বোধহয় বিধাতাই লিখে রেখেছেন। রোদ তুই বড্ড বোকা বুঝলি, কিন্তু অনেক দায়িত্বশীল। কেমনভাবে আমার অস্তিত্বকে আমার জন্য আগলে রেখেছিস। আকাশ অতটাও বেখেয়ালি নয় যে নিজের অস্তিত্ব এই পৃথিবীতে আছে সেটা সে জানবে না। ওর পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে অস্তিত্ব সম্পর্কে আমি অবগত। নিলয় এসে আকাশের কাঁধে হাত রাখল। কিরে, স্ট্যাচু হয়ে গেলি কেন? চল শপিংটা শেষ করি। আকাশ নিজেকে সামলে নিয়ে মিলান হাসলো। সে জানে এই শপিং মলের কোনো এক কোণে তার কলেজার টুকরোটা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু জড়িয়ে ধরার অধিকারটা এখনও সময়ের হাতে বন্দি। আকাশ হাসতে হাসতে ভাবল, এই বাচ্চাটার সাথে কথা বলতে গেলে আমার নিজেরই বুদ্ধিশুদ্ধি লোপ পায়। আসলে আমি বাপ হয়ে গেছি। ডাক্তারের চেম্বারের বাইরে নীলিমা মাথা নিচু করে বসে আছে। তার দুশ্চিন্তাগ্রস্ত মুখটা দেখে বোঝা যাচ্ছে ভেতরটা কতটা অস্থির। সোনালি ওর হাতটা আলতো করে চেপে ধরে ফিসফিস করে বলল, নীলিমা, আমি এখনো বলছি নিলয়ের সাথে কথা বল। এভাবে কতদিন চেপে রাখবি? নীলিমা কোনো উত্তর দিল না। তার নীরবতায় যেন পাথরের চেয়েও ভারী। নিভা আজ ওর দাদির কাছে, তাই নীলিমা একটু স্বস্তিতে আছে যে মেয়েকে এই হাসপাতালে গুমট পরিবেশে আসতে হয়নি। ঠিক তখনই নার্স এসে তাদের ভেতরে ডাকলো। ভেতরে একজন বয়স্ক অভিজ্ঞ ডাক্তার বসে আছেন। সোনালি আর নীলিমা গিয়ে তার সামনে চেয়ারে বসলো। নীলিমা কাঁপা কাঁপা হাতে রিপোর্টগুলো ডাক্তারের দিকে এগিয়ে দিল। ডাক্তার চশমাটা নাকের ডগায় নামিয়ে গভীর মনোযোগ দিয়ে রিপোর্টগুলো দেখল। কিছুক্ষণ পর তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি এবার নীলিমার দিকে আরেকবার সোনালির দিকে তাকালেন। পেশেন্ট কে? জি ডাক্তারবাবু, এই যে আমার ছোট বোন নীলিমা। আচ্ছা, আপনি কি একটু বাইরে যাবেন? আমি পেশেন্টের সাথে একা কিছু কথা বলতে চাই। না ডাক্তারবাবু, কোনো সমস্যা নেই। নীলিমা আমার বোনের মতো হলেও ও আমার বান্ধবী। আমার সামনেই আপনি সব বলতে পারেন। ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর গলায় নীলিমাকে জিজ্ঞেস করলেন, তোমার হাজবেন্ড আছে? জি আছে। সন্তান কয়টি? একটা মেয়ে আছে। মেয়ের বয়স কত? এই তো প্রায় 1.5 বছর। ডাক্তারের বাড়ির রিপোর্ট থেকে চোখ সরিয়ে সরাসরি নীলিমার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, হাজবেন্ডের সাথে লাস্ট কবে শারীরিক সম্পর্ক হয়েছে? মুহূর্তে নীলিমার ফর্সা মুখটা লজ্জে লাল হয়ে গেল। সোনালিও এই প্রশ্নে বেশ থমকে গেল। নীলিমা আড়ষ্ট হয়ে নিচু গলায় বলল, ঠিক মনে নেই ডাক্তারবাবু। দেখো মা, ডাক্তারের কাছে আর উকিলের কাছে কখনো সত্যি লুকাতে নেই। রিপোর্টে আমি যা দেখছি তাতে এই মিথ্যাটা বলাটা তোমার জন্য বিপদ ডেকে আনবে। বলো কবে? নীলিমা এবার আর তাকাতে পারছে না। মাথা একদম নিচু করে অস্পষ্ট স্বরে বলল, কাল রাতে। ডাক্তারের মুখটা এবার বেশ গম্ভীর হয়ে গেল। তিনি নীলিমার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, এই অবস্থায় ওর শারীরিক সম্পর্ক করা একদমই উচিত ছিল না। ওর হাজবেন্ড কি এই কন্ডিশনের কথা জানে না? না ডাক্তারবাবু, উনি আমার শারীরিক অবস্থা সম্পর্কে কিছুই জানেন না। ডাক্তার যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। তিনি অবাক হয়ে তাকিয়ে থাকলেন। কি বলছো তুমি? এত বড় একটা ব্যাপার এখনো হাজবেন্ডকে জানাওনি? আমি ওকে কতবার বলেছি নিলয়কে জানাতে, কিন্তু ও জেদ ধরে বসে আছে যে জানাবে না। ডাক্তার এবার সোনালির দিকে কঠোর দৃষ্টিতে তাকালেন। ও না, হয় ভয় পেয়েছো, কিন্তু তুমি তো শিক্ষিত মানুষ, তুমি কেন জানাওনি পেশেন্টের অবস্থা যে কোনো সময় ক্রিটিক্যাল হতে পারত? সোনালি মাথা নিচু করে চুপ করে রইল। ডাক্তার দ্রুত কিছু ওষুধ প্রেসক্রিপশনে লিখলেন এবং কলমটা রেখে বললেন, আজ এই ওষুধগুলো নেবেন, আর শোনেন, কালই হাজবেন্ডকে নিয়ে আমার চেম্বারে আসবেন। আমি সরাসরি ওনার সাথে কথা বলবো এই বিষয় নিয়ে, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। নীলিমা আর সোনালি একে অপরের দিকে তাকালো। নীলিমার চোখে তখন জল টলমল করছে। নিলয়কে এই সত্যিটা বলা মানে এক নতুন ঝড়ের মোকাবিলা করা। দেখো নীলিমা, এখানে তোমার নিলয়কে সব বলে দেওয়া উচিত। এই পরিস্থিতিতে তোমার একজন গার্জিয়ান প্রয়োজন, আর সেই গার্জিয়ান যে কোনো কেউ হলে হবে না, তোমার স্বামীকেই হতে হবে। পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করো। তুমি প্লিজ এমন জেদ করো না। নীলিমা মুখ ফিরিয়ে নিয়ে ধরা গলায় বলল, যে লোক বাইরে পরকিয়া করে বেড়ায় তাকে আমি এসব কিছুই বলতে পারবো না সোনালি আপু। প্লিজ তুমি আমাকে আর বারবার জোর করো না। সোনালি একটু বিরক্ত হয়ে বলল, এসব ফালতু কথা ছাড়ো তো।
ও যদি সত্যি ওরকম কিছু করতো তবে এতদিনে নিশ্চয় বুঝতে পারতে ওই মেয়েটা হয়তো নিলয়কে কোনো ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিল। তুমি কেন সেটা বুঝতে চাইছো না? আমি অত কিছু জানি না আপু। আমি নিজের চোখে যা দেখেছি সেটা ভুল হতে পারে না। সোনালি এবার একটু কড়া স্বরেই বলল। অনেক সময় চোখের দেখাও ভুল হয়। শোনো, আমি আজই সবুজকে সব জানিয়ে দেব। সবুজ যখন সব জানবে ও নিশ্চয়ই নিলয়কে বলে দেবে। তোমাকে হয়তো আর নিজ থেকে জানাতে হবে না, কিন্তু একবার ভেবে দেখো, যখন নিলয় সবুজের কাছ থেকে নিজের স্ত্রীর এই অবস্থার কথা শুনবে তখন ওর মনে কতটা আঘাত লাগবে। নিজের স্ত্রীর কথা অন্য কারো মুখ থেকে শোনা কি ভালো দেখাবে? তার চেয়ে ভালো তুমি নিজেই ওকে সব বলো। কথাটা শুনে নীলিমা হু হু করে কেঁদে ফেলল। কান্নারত গলায় বলল। কিন্তু আমি ওকে কি করে বলবো আপু? আমি যে আর পারছি না। সোনালি নরম হয়ে নীলিমাকে সান্ত্বনা দিয়ে বলল। আরে এটা তেমন কোনো বড় বিষয় নয়, তুমি ওকে জাস্ট খুলে বলো। ও যেটা ভালো বুঝবে সেটাই করবে। ডাক্তার তো তোমাকে কাল নিয়ে যেতে বলল, তাহলে তুমি কেন এত ভয় পাচ্ছ? এটা জাস্ট একটা নর্মাল ব্যাপার, অনেকেরই এমন হয়। নিলয় পাশে থাকলে তোমারই সাহস বাড়বে। শপিং মলের এক কোণায় তিন বন্ধু দাঁড়িয়ে। হঠাৎ সবুজ নিলয়ের দিকে তাকিয়ে ফোড়ন কাটল। জানিস, কাল একটা রিলসে দেখলাম, বলছিল একে একটা গালি দেওয়ার জন্য আল্লাহ নাকি কবরে 70 হাত মাটির নিচে পুঁতে দেবেন। কথাটা শুনে নিলয় যেন আকাশ থেকে পড়ল, চোখ কপালে তুলে বলল। কি রে ভাই, বলিস কি? আমি যা গালি দিই তাহলে তো আমার অবস্থা কেরোসিন। আমাকেও কি ওইভাবে পুঁতে দেবে নাকি? আকাশ এতক্ষণ চুপচাপ ছিল ও পাশ থেকে বলে উঠল। কেন, তুই কি মানুষ না? নিলয় কাচুমাচু মুখ করে বলল। হ্যাঁ, মানুষ তো অবশ্যই, কিন্তু ভাই হিসাবটা বোঝ। এক একটা গালির জন্য যদি 70 হাত নিচে পোতে, তাহলে আমি জীবনে যত গালি দিয়েছি, আমাকে পৃথিবীর এক প্রান্ত থেকে পোতা শুরু করলে অন্য প্রান্ত দিয়ে ফুটো হয়ে আমি মহাকাশে বেরিয়ে যাব। তবুও আমার গালির জন্য পোতা শেষ হবে না রে ভাই। নিলয়ের এই আজবার অকাট্য যুক্তি শুনে আকাশ আর নিজেকে সামলাতে পারল না। গুমড়ে থাকা সব গম্ভীরতা চাপিয়ে ও শব্দ করে হেসে উঠল। সবুজ আর নিলয় দুজনেই থমকে গেল। বহুদিন পর আকাশকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখে তারা যেন নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সবুজ অবাক হয়ে তাকিয়ে থেকে বিড়বিড় করল। শেষ কবে তোকে এভাবে হাসতে দেখেছি আকাশ, মনেই পড়ছে না। খানিকটা ভেবে নিলয় সাই দিল। হ্যাঁ, মনে পড়েছে। শেষবার সেই বিকেলে তুই এভাবেই হেসেছিলি, কিন্তু তারপর যা ঘটলো, তারপর থেকে তোর এই হাসিটা আমরা আর কোনোদিন দেখিনি। নিলয় দীর্ঘশ্বাস ফেলে আকাশের কাঁধে হাত রাখল। এক ছেলের বাপ হয়ে গেছিস রে, এবার তো একটু চেঞ্জ হওয়া আকাশ। সেবার যা হয়েছে হয়েছে, এবার তো অন্তত নিজেকে একটু চেঞ্জ কর আকাশ। নিজের জন্য না হলে ওই ছোট্ট প্রাণটার দিকে তাকিয়ে নিজেকে একটু চেঞ্জ করে দে। ওর তো মা বাবা সকলেরই প্রয়োজন। একটা বাচ্চা কখনো মা ছাড়া অথবা বাবা ছাড়া বাঁচতে পারে না, তার দুজনেরই প্রয়োজন হয় রে। আকাশ মাটির দিকে তাকিয়ে নিচু স্বরে বলল। আমি সেটা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু গত 3 বছর আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। তবে যাই হয়ে যাক, ওকে আমার চাই। ও আমার রক্ত, আমার অস্তিত্ব। ওকে আমি আমার করেই নেব। নিলয় বাঁকা চোখে তাকিয়ে পাল্টা প্রশ্ন করল। ওকে নিজের করে নিবি বুঝলাম, কিন্তু ওর মাকে নিবি না? আকাশের মুখটা মুহূর্তেই শক্ত হয়ে গেল। ঘৃণা ভরা কণ্ঠে বলল। ওর মা একটা বেয়াদব মহিলা। ওর মা আমার সাথে কি করেছে জানিস? ওর মা একটা... কথাটা শেষ করার আগে সবুজ হাত বাড়িয়ে আকাশকে থামিয়ে দিল। মাথা চুলকাতে চুলকাতে বলল। ওয়েট ওয়েট ওয়েট, তোরা কি নিয়ে কথা বলছিস রে? কার বাচ্চা, কার বউ? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বল। নিলয় সবুজের দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিয়ে বলল। তুই একটা আস্ত গাধা রে সবুজ। আসলে সবুজ বোকা বনে গিয়ে আমতা আমতা করে বলল। ভাই, তোর কি আসলেও বাচ্চা আছে? মানে... নিলয় খেপে গিয়ে বলল। আরে গাধা, ওই যে কিছুক্ষণ আগে একটা বাচ্চাকে আকাশ কোলে নিল, তুই দেখলি না? ওকে একদম আকাশের মতো দেখতে। সবুজ যেন আকাশ থেকে পড়ল, চোখ বড় বড় করে পড়ল। বলিস কি? সেদিন তোকে জিজ্ঞাসা করলাম আর তুই অস্বীকার করলি। নীলিমাও আমাকে বলছিল, দেখো সবুজ, বাচ্চাটা একদম আকাশের মতো দেখতে। এমনকি আমার বউ সোনালিও বলছিল। আমি তো আকাশকে দেখানোর জন্য একটা ফটো তুলেছিলাম। সোনালি তখন কনফার্ম করলো যে বাচ্চারা তোর মতো দেখতে হলে সেটা তোরই বাচ্চা, কিন্তু তুই তো পাত্তা দিলি না। নিলয় এবার সবুজের পিঠে একটা হালকা চাপড় মেরে বলল। তুই একটা পাগল।
ওর বাচ্চা না হলে আকাশ কেন ওকে কোলে নিতে যাবে? তুই কবে আকাশকে দেখেছিস কোনো বাচ্চাকে নিজে থেকে কোলে নিতে বা কাউকে নিজের কাঁধে ঘেঁষতে দিতে? সবুজের ঘোর এখনো কাটছে না। সে অসহায়ভাবে আকাশের দিকে তাকিয়ে বলল, কিন্তু কিভাবে ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্লিজ আমাকে সবটা খুলে বল। সবুজের প্রশ্নের উত্তরে আকাশ বেশ কিছুক্ষণ ভাবলেশীনভাবে তাকিয়ে রইল। তারপর ঠান্ডা গলায় বলল, কিভাবে হলে জানিস না? আমি ওর মায়ের কাছে গিয়েছিলাম, নিজের পুরুষত্ব দেখিয়েছে, তার ফলস্বরূপ ও পৃথিবীতে এসছে। সবুজ চোখ বড় বড় করে অস্পষ্ট স্বরে বলল, ভাই তোর কিছু হয়নি, মানে ওর ছোঁয়ায় তোর সেই সমস্যাটা হয়নি। আমি কি বলতে চাচ্ছি তুই তো বুঝতে পারছিস। হ্যাঁ রে, ও ঠিকই বুঝতে পারছে। সবুজ এবার নিলয়ের দিকে ফিরে উত্তেজিত হয়ে বলল, কিন্তু ভাই ওকে যে সেদিন জ্যোৎস্না ছুঁয়ে দিল, ও তো সাথে সাথে হসপিটালাইজড হলো। অথচ এই মেয়েটা মানে এই বাচ্চার মা বা আকাশের বউ যাই হোক, সে যখন শুয়েছিল তখন কিছুই হয়নি। আকাশ এক পলক সবুজের দিকে তাকিয়ে নিলিপ্ত স্বরে বলল, না, কিছুই হয়নি। ওটাই তো রহস্য, কেন কিছু হলো না। আর আমার কিছু হয়নি বলে ওর মাকে আজও বাঁচিয়ে রেখেছে। হয়তো আজ পর্যন্ত যতগুলো মেয়ে আমার কাছে এসেছে বা আমায় ছুঁয়েছে, তাদের জন্য আমি যে যন্ত্রণা ভোগ করেছে, আমার রুম থেকে বেরোনোর পরেই তাদের শ্যুট করে দেওয়ার অর্ডার দিয়েছে। সবুজ আর নিলয় এবার পাথর হয়ে গেল। সবুজ তোতলাতে তোতলাতে বলল, আসলে তার মানে আজিজ যে বলতো রোজ সকালে তুই একজনকে ঠিক করে রাখিস যে বের হওয়া মাত্র শ্যুট করে দেবে, সেটা সত্যি? আকাশ একদম স্বাভাবিকভাবে মাথা নাড়ল। আমার রুমে যে মেয়েরা আছে তারা আমার ক্যাসেল থেকে আর জানতে বেরোতে পারে না। তুই আসলে একটা আস্ত সাইকো রে আকাশ। আকাশ সে কথায় পাত্তা না দিয়ে পকেটে হাত ঢুকিয়ে বলল, চল, কে কে কিনবি কেনাকাটা শেষ করে। সবুজ এখনো হাঁ করে তাকিয়ে আছে। ও আকাশে পিছু পিছু যেতে যেতে মিনতি করতে লাগলো। বল না ভাই, আসলে কি ব্যাপার? আমি সবটা শুনতে চাই। প্লিজ তোরা আমার সাথে এমন করিস না। আকাশ হাঁটতে হাঁটতে সবুজের দিকে তাকালো। তারপর সবুজের বাইসেপস এ একটা আঙ্গুল দিয়ে খোঁচা মেরে নিলয়কে জিজ্ঞেস করলো, নিলয়, এটা কি ম্যাটেরিয়াল রে? কি ম্যাটেরিয়াল মানে? আমি কি কোনো বস্তু যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হব? আরে বাড়া, জানিস না ও হলো হাজবেন্ড ম্যাটেরিয়াল। ওর সামনে কিছু বলা মানেই ও বাড়ি গিয়ে ওর বউয়ের সামনে সব হড়বড় করে উগড়ে দেবে। তাই তো আমি এতদিন তোকে কিছু বলিনি। সবুজ এবার বেশ রেগে গেল। কবে বলেছি আমি কারো কথা? আকাশ যে আলেকজান্ড্রিয়াতে আছে সেটাকে আমি কারোর সামনে ফাঁস করেছি? তাহলে আজ কেন এসব বলছিস? ওদের এই মান অভিমান আর হাসাহাসির মাঝেই সেখানে উপস্থিত হলো মার্কো, আজিজ আর রোদ। চারপাশের পরিবেশটা মুহূর্তেই আবার বদলে গেল। আজিজ মার্কো আর রোদকে হন্তদন্ত হয়ে ফিরে আসতে দেখে আকাশ ভুরকুচকে তাকালো। গম্ভীর গলায় প্রশ্ন করলো, কি রে, তোরা কোথায় গিয়েছিলে? এরকম করে দৌড়ে পারলি কেন? আসলেই তো, তোরা তিন পান্ডা হুট করে গায়েব হয়ে গেলি কোথায়? সবুজ তখনও মুখ ভার করে ওদিকে তাকিয়ে আছে। ওর মনে মনে প্রচণ্ড বিরক্তি। এই আপদগুলো কেন এখন আসতে গেল? আর কিছুক্ষণ থাকলে হয়তো আকাশে পেট থেকে সব কথা বের করে নেওয়া যেত। সবুজে মনে হলো ওর পেটের কথা পেটে রেখে এরা হাজির হয়েছে। রোদ আমতা আমতা করে বলল, আসলে ভাই, আমরা একটু বাইরে টঙের দোকানে চা খেতে গিয়েছিলাম। আকাশের চোখে অবিশ্বাসের দৃষ্টি। সে শান্ত গলায় বলল, কিন্তু আমার জানার মধ্যে এটা শপিং মল প্লাস নামি রেস্টুরেন্ট, ভেতরে এত ব্যবস্থা থাকতে তোরা বাইরে কেন খেতে গেলে? আজিজ এবার সামাল দেওয়ার চেষ্টা করে বলল, আসলে কি হয়েছে ভাই, মার্কো তো কখনো এইসব জায়গায় আসেনি। ওর আবার বাইরের পরিবেশটা দেখার খুব শখ, তাই আমরা দুজন মিলে ওকে একটু বাইরে নিয়ে গিয়ে খাওয়াইলাম, এই আর কি। আকাশ কিছুক্ষণ আজিজের চোখের দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, চল এবার কেনাকাটা করি। আজিজ আর মার্কোর কৈফিয়ত শুনে আকাশ কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর হঠাৎ সবার দিকে তাকিয়ে রহস্যময় এক চিলতে হাসি দিয়ে বলল, শোন তোরা, কাল কিন্তু আমাদের এক বিশেষ মিশন আছে। আমরা সবাই মিলে সবুজের শ্বশুর বাড়ি যাব। দ্য ওয়ার্ল্ড গ্যাংস্টার সৈকত এহসানের বাড়িতে তার একমাত্র গণধর জামাই সবুজ আহমেদকে আমরা সশরীরে তুলে দিয়ে আসবো। কথাটা শেষ করে আকাশ একাই হো হো করে হাসতে লাগলো। তার হাসি দেখে নিলয় আর আজিজও যোগ দিল।
আকাশের মুখে এমন রসিকতা সচরাচর শোনা যায় না, তাই পুরো পরিবেশটাই হাসিতে ভরে উঠল। সবুজ বেশ অপ্রস্তুত হয়ে গেল। বন্ধুদের এমন হাসাহাসি দেখে মুখটা কালো করে বলল, ঠিক আছে, অনেক হয়েছে, আর হাসাহাসি করতে হবে না। এখন চল, কার কি কেনাকাটা আছে করে ফেলি। সবুজে বিরক্ত মাখা মুখ দেখে এদের হাসির মাত্রা আরও যেন বেড়ে গেল। অবশেষে হাসি থামিয়ে তারা 6 জন মিলে শপিং মলের ভিতরে কেনাকাটার উদ্দেশ্যে এগিয়ে গেল। শপিং মলের অন্য প্রান্তে বিদ্যার মা মেঘলার আঁচল টেনে ধরে আধো আধো গলায় বলল, জানো মা, আমি না একটু আগে একটা আঙ্কেলের কাছে গেছিলাম। আঙ্কেলটা আমাকে একটা বড় হেলিকপ্টার কিনে দিতে চেয়েছে। মেঘলা থমকে দাঁড়িয়ে বীরের দিকে তাকালো। বীর চটপট আবার বলে উঠল, কিন্তু তুমি তো বলে তো অচেনা কারোর কাছ থেকে কিছু নিতে নেই, তাই আমি হেলিকপ্টার নেইনি। মেঘলার ছেলের মাথায় হাত বুলিয়ে পরম মমতায় বলল, বাবা, আমার বীর তো অনেক বড় হয়ে গেছে। তুমি খুব ভালো কাজ করেছো সোনা। মায়ের প্রশংসা পেয়ে বীরের ছোট্ট মুখটা হাসিতে ভরে উঠল। সে গর্বের সাথে বলল, আমি তো ভালো তেলে, তাই না মা? পাশে দাঁড়িয়ে থাকা চাঁদনি সবটা শুনে মনে মনে কুকড়ে গেল। সে তো এক পলকের জন্য দেখেছিল বীর কার কাছে গিয়েছিল। সে আর কেউ নয়, স্বয়ং তার বড় ভাই ইশরাক তালুকদার আকাশ। চাঁদনি বুঝতে পারল অবচেতন মনেই হয়তো বাবার ছেলে রক্ত একে অপরকে চিনে নিয়েছে। তখনই মেঘলার দিকে তাকিয়ে চাঁদনি বলল, চলো না বড় ভাবি, কিছু খেয়ে আসি, প্রচুর খিদে পেয়েছে আমার। মেঘলা বীরের দিকে তাকিয়ে হেসে বলল, হ্যাঁ চাঁদনি, ঠিক বলেছো। চলো রাত্রি, আমরাও কিছু খেয়েই এখন এখান থেকে বের হব। আমাদের কেনাকাটা তো প্রায় শেষ। হ্যাঁ ছোট ভাবি, চলো তবে। বীরের জন্য তুমিও একটু বিশ্রাম পাবে। রেস্টুরেন্টে পৌঁছে সবাই মিলে খাবারের অর্ডার দিল, কিন্তু মেঘলা বীরের জন্য শুধু স্পেশাল স্যালাড অর্ডার করলো। বীর আবার একটু বেশি ভিআইপি বাবু। মেঘলা ওকে একদমই অয়েলি খাবার দেয় না। খাবার আসার পর সবাই মিলে গল্প করতে করতে খেতে লাগলো। বীরও বেশ আনন্দ করে খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সব ছন্দপতন হলো। বীর হুট করে প্রচণ্ড কাশতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই মেঘলা দেখলো বীরের সারা গায়ে লাল লাল র্যাশ বা ফুসকুড়ি বেরিয়ে যাচ্ছে। মেঘলা হতভম্ব হয়ে গেল। বীর তো কোনো খাবারের অ্যালার্জি নেই, তবে হঠাৎ এমন কেন হচ্ছে? রাত্রে আর চাঁদনিও খাওয়া ছেড়ে ব্যস্ত হয়ে পড়ল। বীরের সারের গা চুলকাতে শুরু করলো। ও যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে লাগলো। পুরো রেস্টুরেন্টে একটা হুলুস্থুলুস কাণ্ড বেঁধে গেল। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে কেউ একজন ঝড়ের বেগে এগিয়ে এলো। মেঘলা কিছু বুঝে ওঠার আগেই দেখলো লোকটা বীরকে এক প্রকার ছো মেরে নিজের কোলে তুলে নিল। বীরকে কোলে নিয়ে সে সোজা রেস্টুরেন্টের বাইরে খোলা বাতাসে চলে এলো। আসলে ভেতরে কেউ একজন তীব্র গন্ধের রজনীগন্ধা পারফিউম মেখেছিল, আর বীরের সেই গন্ধে তীব্র অ্যালার্জি ছিল। তাই সে তাকে সুস্থ করতে ওই খোলা বাতাসের খুব প্রয়োজন। বাইরে এসে বীরকে যে কোলে নিয়েছে তার দিকে তাকিয়ে 3 রমণী যেন পাথরের মতো জমে গেল। রাত্রি আর চাঁদনির চোখে চরম বিস্ময় আর অবাক দৃষ্টি থাকলো। মেঘলা ভয়ে নীল হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে মেঘলার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং ইশরাক তালুকদার আকাশ। মেঘলা কাঁপতে কাঁপতে ভাবলো, এবার কি সব শেষ? আকাশ যদি এবার সত্যি সত্যি বীরকে আমার থেকে কেড়ে নেয়, তখন আমি কি করব? পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আর বীরের কান্না থামলে আকাশ ওকে নিয়ে মলের ভেতর ঢুকে এলো। দেখলো মেঘলা, রাত্রি আর চাঁদনি মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে আছে। আকাশ এক পলক দেখে নিল আজিজ বা মার্কোর আশেপাশে আছে কিনা। ওরা দূরে কেনাকাটায় ব্যস্ত আছে দেখে আকাশ দ্রুত পায়ে মেঘলার সামনে গিয়ে দাঁড়ালো। আসলে রজনীগন্ধা তীব্র গন্ধ আকাশ নিজেও সহ্য করতে পারে না। এটা ওর পুরনো অ্যালার্জি। তাই রেস্টুরেন্টের ওই গন্ধটা পাওয়া মাত্রই ও যখন নাক চেপে বেরিয়ে আসার চেষ্টা করছিল, তখনই বীরের কান্নার আওয়াজ ওর কানে পৌঁছায়। আকাশ আগে থেকে বীরের শরীরে খুঁটিনাটি সব জানতো, তাই ও নিশ্চিত ছিল যে এই গন্ধে বীরের রিয়াকশন শুরু হয়ে গেছে। নিজের শরীরের কথা না ভেবে ও ছুটে গিয়ে বীরকে তুলে বাইরে নিয়ে এসেছিল। আকাশ মেঘলার সামনে এসে দাঁড়াতেই মেঘলা ভয়ে আড়ষ্ট হয়ে গেল। আকাশ বীরকে মেঘলার দিকে বাড়িয়ে দিয়ে খুব ঠান্ডা কিন্তু কঠিন গলায় বলল,
এই মেয়ে, তোর কি একটু আক্কেল নেই রে? কেমন মা তুই? তুই কি জানিস না ওর এই রজনীগন্ধার গন্ধে মারাত্মক অ্যালার্জি আছে? ভেতর অত তীব্র গন্ধের মাঝে তুই ওকে নিয়ে বসেছিলিস কোন সাহসে? যদি ওর বড় কিছু হয়ে যেত, তার দায় কি তুই নিতে পারতিস? আকাশের মুখে এমন তীক্ষ্ণ তুই সম্বোধন শুনি মেঘলা যেন কুকড়ে গেল। ওর শরীরের ভেতরটা কাঁপছে। আকাশ ওর চোখের দিকে তাকিয়ে আবার বলল, নিজের খেয়াল তো কোনোদিন রাখতে পারলি না, অন্তত বাচ্চাটার দিকে নজর দিস। মনে রাখিস, বীরের শরীরে আমারও রক্ত বইছে। ওর প্রতিটি কষ্ট আমি নিজের শরীরে অনুভব করি, তাই বীরের ব্যাপারে কোনো অবহেলা আমি বরদাস্ত করব না। আকাশের এই সোজাসুজি শাসন আর বীরের ওপর নিজের অধিকার জাহির করার ধরন দেখে মেঘলা পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তার ভয় হচ্ছিল, আকাশ কি তবে এবার সত্যি বীরকে তার কাছ থেকে কেড়ে নিতে চাইছে? আকাশ সেখান থেকে যাওয়ার আগে চাঁদনি আর রাত্রির সামনে গিয়ে দাঁড়ালো। ওর চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য। ও চাঁদনির দিকে তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে শাসনের সুরে বলল, বাড়ির কেউ যেন এই ব্যাপারে কিছু না জানে। আশা করে বুঝতে পারছিস আমি কোন বিষয়ে কথা বলছি। বাড়ির কেউ যদি ঘুণাক্ষরেও জানতে পারে যে আমি আমার ছেলে আর বউ সম্পর্কে সব জানি, তবে চাঁদ, আমি তোকে একদম মাথায় তুলে আছাড় মারব। এরপরও রাত্রির দিকে ঘুরে তাকালো, গলাস্বর কিছুটা নিচু করে বলল, আর রাত্রে তুমি আমার ভাইয়ের বউ, সে খাতিরে আশা করব তুমি কথাটা রাখবে। আমি নিজের স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে তবেই সবাইকে সবকিছু বলবো, তার আগে নয়। তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট, প্লিজ এই কথা যেন কেউ না জানে। চাঁদনি তো হাঁ করে দাঁড়িয়ে রইল। ওর মাথা শুধু একটা কথাই ঘুরছে, তার ভাইয়া সব জানে। এতক্ষণ ওরা বীর আর আকাশকে মিলিয়ে দেওয়ার জন্য যা যা করছিল, আকাশ তার চেয়েও 10 কদম এগিয়ে। তার মানে আকাশ ওদের এতক্ষণ মনে মনে গাধা ভাবছিল। চাঁদনি নিজের অজান্তে অবাক হয়ে ভাবছিল, ভাইয়া এত কিছু আগে থেকে জানলো কিভাবে? রাত্রির অবস্থাও তথই বচ। সে একবার মেঘলার দিকে তাকাচ্ছে, একবার আকাশের দিকে। সে কিছুতেই সমীকরণ মেলাতে পারছে না। এদের মধ্যে আসলে কি সম্পর্ক যে রোদ জানে না, অথচ আকাশ জানে। তবে সে যখন আকাশের রাগী মুখটার দিকে ভালো করে তাকালো, তার শরীর শিউরে উঠল। বীর কান্নার সময় রেগে গেলে ওর কপালে ঠিক দুটো শিরা শক্ত হয়ে ফুলে ওঠে, রাগী আকাশের কপালে সেই একই শিরা দুটো ফুলে উঠেছে। একদম এক ছাঁচে বসানো বাপ বেটা, এতে কোনো পার্থক্য নেই। রাত্রি আমতা আমতা করে আকাশকে বলল, ঠিক আছে ভাইয়া, আমি কখনো রোদকে এই বিষয়ে কিছুই বলবো না, কিন্তু আমার আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। আকাশ রাত্রির কথা শেষ করতে না দিয়ে ওর দিকে তাকিয়ে শীতল গলায় বলল, তোমার যা প্রশ্ন আছে তোমার এই বন্ধুর কাছ থেকে জেনে নিও। এই বলে আকাশ সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে মেঘলার চোখের দিকে একবার অগ্নি দৃষ্টিতে তাকালো। তারপর যাওয়ার আগে ওদের তিনজনকে উদ্দেশ্য করে শেষ হুঁশিয়ারি দিয়ে গেল, দ্রুত এখান থেকে বের হও। আমার ছেলে যদি কিছু হয় তবে তোদের সবগুলোকে আমি জ্যান্ত কবর দেব। আকাশের সেই রুদ্রমূর্তি দেখে মেঘলা ভয়ে কুকড়ে গেল। আর রাত্রি ও চাঁদনি কোনো কথা না বাড়িয়ে দ্রুত মলের বাইরে যাওয়ার পথ ধরল। আকাশ আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত ভিড়ের মাঝে মিলিয়ে গেল। মেঘলা বীরকে শক্ত করে জড়িয়ে ধরে শুধু ফ্যাল করে তাকিয়ে রইল। মলের বাইরে আসতে মেঘলার মনে হলো তার দম আটকে আসছে। আকাশের তুষি বিষাক্ত তুই সমর্থন আর জ্যান্ত কবর দেওয়ার হুমকি এখন ওর কানের পর্দায় বাজছে। বীর এখন অনেকটা শান্ত। রাত্রি ওকে জড়িয়ে ধরে গাড়ির দিকে এগোচ্ছে, কিন্তু মেঘলা যেন নড়তে পারছে না। ওর বারবার মনে হচ্ছে চারপাশে এই হাজারো মানুষের ভিড়ে মাঝে কোথাও একজোড়া জোরালো চোখ ওকে প্রতিনিয়ত শাসন করে যাচ্ছে। চাঁদনি এসে মেঘলার হাত ধরলো, নিচু স্বরে বলল, বড় ভাবি চলো, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। ভাইয়া যা বললো তারপর আমার নিজেরই হাত পা কাঁপছে। মেঘলা শুকনো গলায় বলল, ও সব জানে চাঁদনি, ও সবটা জেনেও এতদিন নাটক করেছিল। ও কি তবে বীরকে কেড়ে নেওয়ার জন্যই এই ওত পেতে থাকা ওর? চাঁদনি কোনো উত্তর দিতে পারল না। সে নিজেও জানে না তার ভাই ইশরাক তালুকদার আকাশ যখন কোনো শিকার ধরে তখন সে বাঘের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। গাড়িতে ওঠার পর পুরো রাস্তা কেউ কোনো কথা বলল না। রাত্রি বারবার বীরের কপালে হাত দিয়ে রেখেছিল। বীর এখন গভীর ঘুমে আচ্ছন্ন। ওর সেই নিষ্পাপ মুখটা দেখে রাত্রি মনে হলো এই বাচ্চার ভাগ্যে কত বড় এক ঝড়ের ইঙ্গিত লুকিয়ে আছে। রাত্রি আর চোখে মেঘলার দিকে তাকালো।
মেঘলা জানালার বাইরে তাকিয়ে আছে, কিন্তু ওর চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া জলটা রাত্রির নজর এড়ালো না। এদিকে মলের ভেতর আজিজ আর মার্কো কেনাকাটা শেষ করে আকাশের কাছে ফিরে এলো। আকাশ তখন একটা ঘড়ির দোকানের সামনে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে একটা দামি হাত ঘড়ি দেখছিল। ওর চোখে মুখে একটু আগের সেই রুদ্রমূর্তির কোনো চিহ্ন নেই, একদম স্বাভাবিক শান্ত। আজিজ হাসতে হাসতে বলল, ভাই, মার্কো তো আস্ত একটা পাগল। ও কিনা মলের ভিতরে লোকজনের হাঁটা চলা দেখে অবাক হচ্ছে। আকাশ ঘড়িটা হাতে পড়তে পড়তে নির্লিপ্ত গলায় বলল, সবাইকে অবাক হতে হয় আজিজ। কি মলের ভেতরে মানুষের ভিড় দেখে অবাক হয়, আর কেউ নিজের হারানোর সম্পদ হুট করে সামনে পেয়ে অবাক হয়। আজিজ আর মার্কো একে অপরের দিকে তাকালো। আকাশের কথাই মানে ওরা ঠিকই বুঝলো না। আকাশ এবার ওদের দিকে তাকিয়ে শীতল একটা হাসি দিল। শোন আজিজ, কাল সবুজের শ্বশুর বাড়ি যাওয়ার প্রোগ্রামটা কিন্তু খুব গ্র্যান্ড হতে হবে। নীলকেও বলে দিস। আমি চাই না কালকের দিনে কোনো খামতে থাকো। আর হ্যাঁ আজিজ। আকাশ একটু থামলো, ওর কণ্ঠস্বর হুট করেই বদলে গেল। আজকের মলে যা যা ঘটলো, মানে আমি যে কিছুক্ষণ নিখোঁজ ছিলাম, এই ব্যাপারটা যেন তোর ডায়েরিতে না ওঠে, মনে থাকবে তো? আজিজ ঢোক গেল। আকাশ যখন এভাবে শান্ত গলায় কথা বলে তখন বেশি ভয় লাগে। সে মাথা নেড়ে সায় দিল। আকাশ যখন নিজের গভীর চিন্তায় ডুবেছিল ঠিক তখনই সেখানে উদয় হলো নিলয় আর সবুজ। দুজনেই হাসতে হাসতে প্রায় কড়াকড়ি খাওয়ার অবস্থা। সবুজের হাতে একটা আইসক্রিমের প্যাকেট আর নিলয় হাসির চোটে ওর কাঁধে খামচে ধরে আছে। সবুজ হাসতে হাসতে আকাশকে বলল, আরে ভাই, শুনলে তো তুই হাসতে হাসতে ফিট হয়ে যাবি। একটু আগে ফুড কোর্টের সামনে এক কাকিমার সাথে যা হলো না। নিলয় কথা কেড়ে নিয়ে হাসতে হাসতে বলল, আরে আমি বলি, ওই কাকিমা একটা বিশাল বার্গার অর্ডার করেছেন। তো ওয়েটার যখন জিজ্ঞেস করলো, ম্যাম আপনার বার্গারটা কি 4 টুকরো করবো নাকি 8 টুকরো, তখন কাকিমা ভাবলেশীর মুখে কি বললেন জানিস? আকাশ ভুরু কুচকে তাকালো। কি বললেন? সবুজ আইসক্রিম চাটতে চাটতে উত্তর দিল, কাকিমা বললেন, বাবা 4 টুকরো করো। 8 টুকরো করলে আমি একা অতগুলো খেতে পারবো না, আমার পেট ভরে যাবে। কথাটা শুনে নিলয় আর সবুজ আবারও অট্ট হাসিতে ফেটে পড়ল। নিলয় হাসতে হাসতে বলল, ভাই রে, 4 টুকরো বার্গার খেলে নাকি পেট ভরবে না, কিন্তু 8 টুকরো করলেই নাকি ওনার খাওয়া অসম্ভব। ওজন কি বেড়ে গেল নাকি? জ্যামিতির এই অঙ্ক তো আমি মেলাতে পারলাম না। সবুজ এবার আকাশের দিকে ফিরে ফোড়ন কাটল। আকাশ, তুই তো আবার লজিকের জাহাজ। আবার বলতো, বার্গার কি টুকরো করলে পরিমাণে বেড়ে যায়? ওই কাকিমার লজিক শুনে আমার মনে হলো আমি বোধহয় ভুল করে অন্য কোনো গুণে চলে এসেছি। আকাশ এতক্ষণ গম্ভীর ছিল, কিন্তু এই চরম বোকামির কথা শুনে ওর ঠোঁটের কোনো এক চিলতে হাসি ফুটে উঠল। ও শুধু বিড়বিড় করে বলল, কাঁথার দল। সবুজ এবার নিলয়ের দিকে তাকিয়ে বলল, আর শোন, ওই কাকিমা আবার যাওয়ার সময় ওয়েটারকে বকেছেন। কেন জানিস? কারণ ওয়েটার ওনাকে জিজ্ঞাসা করেছিলেন, ম্যাম ড্রিঙ্কসটা কি নর্মাল দেবো নাকি কোল্ড? কাকিমা চটে গিয়ে বললেন, বাবা আইসক্রিম কি কেউ কখনো গরম খায়? আমায় কি পাগল পেয়েছো নাকি যে গরম কোক খাবো? নিলয় পেটে হাত দিয়ে হাসতে হাসতে প্রায় বসে পড়ল। ভাই, শপিং মলে শপিং করতে আসিনি রে, আমি তো সার্কাস দেখতে এসেছি মনে হচ্ছে। মানুষের আইকিউ লেভেল দেখে আমি তো টাসকি খেয়ে গেছি। সবুজ এবার আকাশের দিকে একটা ললিপপ বাড়িয়ে দিয়ে বলল, এই নে ভাই, তুই একটা ললিপপ খা, অন্তত তোর এই গম্ভীর মুখটা একটু মিষ্টি হবে। কাল তো আবার আমার শ্বশুরবাড়িতে সেই মহাযুদ্ধের মিশন। আজ একটু পেট খুলে না হাসলে কাল তো ভয়ে আমারই পেট গুড়গুড় করবে। সবুজের মুখে এই কাকিমার বার্গার লজিক শুনে আকাশ এমনিতেই হাসছিল। ঠিক তখনই সেখানে শুরু করলো রোদ, আজিজ আর মার্কো। আজিজের হাতে এক গাদা শপিং ব্যাগ আর রোদের হাতে একটা বিশাল সাইজের ক্যান্ডি ফ্লস। আজিজ দূর থেকেই হাসতে হাসতে এলো। আরে ভাই, তোরা এখানে হাসাহাসি করছিস, আমি তো ওদিকে শোরুমের ভেতরে হাসাতে হাসাতে প্রায় গড়াগড়ি খাচ্ছিলাম। রোদ ক্যান্ডি ফ্লাশ কামড় দিয়ে বলল, আরে ভাই, আজিজ যা কাণ্ড করেছে না, এক সেলস গার্লকে জিজ্ঞেস করেছে, স্যার ওই শার্টটা কি আপনার ফিটিং হবে? আজিজ ভাই গম্ভীর মুখে উত্তর দিল, আপু শার্টের ফিটিং নিয়ে চিন্তা করবেন না, আমার বডির ফিটিং ঠিক থাকলেই হলো। আপনি বরং শার্টের আয়ু কতদিন সেটা বলুন, কারণ আমি একবার পরলে ওটা আর ধোয়ার নাম নিই না। আজিজের এই উত্তর শুনে মার্কো তো হেসেই অস্থির। সে ইংরেজিতে বলে উঠল, Aziz is totally out of his mind. He told the girl, Miss, please turn on the AC. My heart needs servicing.
সবুজ এবার আজিজের পিঠ চাপড়ে বলল, তুই তো দেখি আমার চেয়ে এক কাঠি উপরে। কিরে আকাশ, তোর টিমের এই রত্নগুলো তুই কোথায় পেলি বলতো? আকাশ এবার হো হো করে হেসে উঠল ও হাসতে হাসতে বলল, রত্ন নারে সবুজ, এগুলো সব এক একটা আস্ত কার্টুন। এদিনে আমি যে কিভাবে আলেকজান্দ্রিয়া চালাই সেটা শুধু আমিই জানি। আজিজ এবার আরও এক ধাপ এগিয়ে গেল। সে আকাশের পকেটে একটা ছোট্ট চিরকুট গুজে দিয়ে ফিস করে বলল, ভাই ওই সেলস গার্লের নাম্বারটা কিন্তু আমি ম্যানেজ করে ফেলেছি, তবে ওটা আপনার জন্য নয়, ওটা মার্কোর জন্য। মার্কো তো ওদিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল যেন ও জীবনে কখনো মানুষ দেখেনি। মার্কো এবার আকাশকে উদ্দেশ্য করে হাত নেড়ে বলল, নো আকাশ, আজিজ ইজ লাইং। আই ওয়াজ জাস্ট লুকিং অ্যাট দ্য ড্রেসেস। রোদ এবার ফোড়ন কাটল। ড্রেস না চাই, তুমি তো ড্রেসের পেছনে থাকা ম্যানিকুইন দিকে তাকিয়েই ছিলে আর ভাবছিলে এরা এতক্ষণ একভাবে দাঁড়িয়ে থাকতে কিভাবে? এদের কি পা ব্যথা করে না? পুরো বন্ধুদের আড্ডায় তখন হাসি রোল পড়ে গেল। আকাশ নিজের হাসি থামিয়ে বলল, চল এবার বের হই। তোদের এই পাগলামে চললে কাল সবুজের শ্বশুরবাড়ি যাওয়ার বদলে আমাদের রাঁচির মেন্টাল হসপিটালে যেতে হবে। আজিজ শপিং ব্যাগগুলো রোদের হাতে ধরিয়ে দিয়ে বলল, রাজি কেন ভাই, আমরা তো অলরেডি এক একটা জ্যান্ত মেন্টাল হসপিটাল বয়ে বেড়াচ্ছি। চলেন এবার কালকের মিশনের জন্য এনার্জি সেভ করি। সবুজ মুখ ভেঙচিয়ে বলল, হ্যাঁ, তোদের তো আর চিন্তা নেই। কাল তো শ্যুট আউট হবে আমার উপর দিয়ে। তোরা তো শুধু পপকর্ন খাবি আর আমার অবস্থা দেখে তালি দিবি। হাসতে হাসতে তারা 6 জন শপিং মলের মেন গেটের দিকে এগিয়ে চলল। শপিং মলের সিকিউরিটি গার্ডরাও হাঁ করে তাকিয়ে রইল। এতগুলো সুঠাম দেহি ভয়ঙ্কর চেহারা মানুষ যে এভাবে ছোট বাচ্চাদের মতো হাসাহাসি করতে পারে তা তারা কল্পনাও করতে পারেনি। শপিং মল থেকে ফিরতে ফিরতে এক গাদা ব্যাগ নিয়ে শেষ দিতে দিতে ঘরে ঢুকলো নিলয়। ঘরের ভেতর পা দিতে বেশ হাঁকডাক শুরু করলো সে। আম্মাজান কই আমার? মা কোথায় গো? মাম্মা দেখো, বাবা তোমার জন্য কত খেলনার চকলেট নিয়ে এসেছে। আসো আসো জলদি দেখো, তোমার দাদা দাদি তোমার তোমার আর তোমার মায়ের জন্য কি কি এনেছি। নীলের চিৎকার শুনে ওর মা ঘর থেকে বেরিয়ে এলেন। মুখে আঙ্গুল দিয়ে ইশারায় চুপ করতে বলে ফিস করে বললেন, আরে থামবি তো, একটু আগেই তো ঘুমালো। মা বাড়ি ছিল না বলে সারাটা দিন যা দুষ্টুমি করেছে বলার বাইরে। থাম এখন, উঠলে আবার শুরু করে দেবে। নীলয় ভুরকুচকে ব্যাগগুলো সোফায় রাখতে রাখতে বলল, সারাদিন বাড়ি ছিল না মানে? নীলিমা কোথায় গিয়েছিল মা? মা একটু বিরক্ত হয়েই বলেন, তা জানবি কোত্থেকে? নিজের বউয়ের কোনো খোঁজ রাখিস তুই? মেয়েটা অসুস্থ আর তুই সারা দিন বন্ধুদের সাথে হই হুল্লোড় করে বেড়াস। অসুস্থ? ও কখন অসুস্থ হলো? তারপর ব্যাগ থেকে একটা প্যাকেট মায়ের হাতে দিয়ে বলল, নাও মা, এটা তোমার জন্য, আর এই পাশেরটা বাবার জন্য। বাবা এখনো বাড়ি ফেরেনি? কটা বাজে খেয়াল আছে তোর? রাত 10টা বাজে। তোর বাবা খেয়ে দিয়ে এসে কখন ঘুমিয়ে পড়েছে। যা তুইও খেয়ে নে। নীলয় মাথা নেড়ে বলল, আমি বাইরে থেকে খেয়ে এসেছি মা, তুমি বরং খেয়ে নাও, আমি ফ্রেশ হতে চললাম। মা নিচের রুমের দিকে চলে গেলেন। নীলয় সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভাবতে লাগলো, নীলিমার শরীর খারাপ হলো কবে? সকালেও তো দিব্যি সুস্থ ছিল, কাল রাতেও তো কোনো সমস্যা দেখেনি। হঠাৎ করে কি হয়ে গেল মেয়েটার? ভাবতে ভাবতে নীলয় নিচের রুমে ঢুকলো। পুরো রুম অন্ধকার, শুধু একটা জিরো পাওয়ারের ল্যাম্প জ্বলছে। আপচে আলোয় দেখলো নীলিমা বিছানার এক কোণে দেওয়ালের দিকে মুখ করে উল্টো হয়ে শুয়ে আছে। নীলয় কোনো শব্দ না করে এক পাশে ব্যাগগুলো রাখলো। তারপর আলমারি থেকে তোয়ালে নিয়ে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর নীলয় ফিরে এলো। নীলিমার পাশে শুয়ে ওকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরল। নীলিমার কাঁধে মুখ রেখে খুব আলতুরে গলায় নিচু স্বরে বলল, কি হয়েছে সোনা? শরীর খারাপ তোমার? আমাকে তো একবারও বললে না তুমি। নীলয়ের এমন ভালোবাসা মাখা তুমি ডাক আর স্পর্শে নীলিমা এতক্ষণে জমানো বাঁধ ভেঙে ফেলল। সে আর নিজেকে সামলাতে পারল না। ঝট করে ঘুরে নীলয়ের বুকের ভেতর মুখ গুজে হু হু করে কেঁদে উঠল। ওর কান্নায় নীলয়ের শার্ট ভিজে যাচ্ছে, কিন্তু নীলিমা যেন আজ থামতেই পারছে না। ওর ভেতরে সব না বলা কথা আর অভিমান কান্নার রূপ নিয়ে বেরিয়ে আসতে লাগলো। নীলিমার এমন আকুল কান্না নীলয়কে একদম স্তব্ধ করে দিল। সে বুঝতে পারল বন্ধুদের সাথে আড্ডায় সে যতটা সময় কাটিয়েছে তার চেয়েও অনেক বেশি নিঃসঙ্গতায় ডুবেছিল তার স্ত্রী। এক অদ্ভুত অপরাধবোধ আর মায়া নীলয়কে আচ্ছন্ন করে ফেল। সে আলতো করে নীলিমার কপালে আর চুলে চুমু খেয়ে ওকে আরও শক্ত করে নিজের
বুকের সাথে মিশিয়ে নিল। নিলয় পরম মমতায় নীলিমার পিঠে হাত বোলাতে বোলাতে বলল, লক্ষ্মীটি আর কাঁদে না, আমি তো এসে গেছি। সরি সোনা, তোমাকে একা রেখে আমার অতটা সময় বাইরে থাকা ঠিক হয়নি। নিলয়ের গলার স্বর আর শরীরের ওমে নীলিমার কান্নার বেগ ধীরে ধীরে কমে এলো। নীলিমা এবার কিছুটা শান্ত হয়ে ওর অবোধ শিশুর মতো নিলয়ের বুকের মাঝখানে মুখ ঘষতে লাগলো। নীলিমার ভিজে নাক আর গরম নিঃশ্বাস নিলয়ের উন্মুক্ত বুকে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলো। নিলয় অনুভব করলো নীলিমার এই ঘনিষ্ঠতা ওর ভেতরে এক সুপ্ত পুরুষকে জাগিয়ে তুলছে। আজ ঘরে ওরা দুজন ছাড়া আর কেউ নেই। ছোট্ট নিভা নিচে দাদির কাছে ঘুমিয়েছে, তাই এই নির্জন রাতটা এখন শুধু ওদের দুজনের। নিলয় নীলিমার চিবুক ধরে ওর মুখটা সামান্য উঁচিয়ে ধরল। আবছা অন্ধকারে নীলিমার টলটলে ভেজা চোখ দুটো মুক্তের মতো চকচক করছে। নিলয় আর নিজেকে ধরে রাখলো না, সে ধীরে ধীরে ঝুঁকে এসে নীলিমার ভেজা পাতায় আর কপালে গভীর এক চুমু খেলো। পরিবেশটা মুহূর্তেই বদলে গেল। নীলিমার শরীরের মিষ্টি ঘ্রাণ আর নিলয়ের উত্থাল পাত্থাল হৃদস্পন্দন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। নিলয় এবার নীলিমার ঠোঁটের খুব কাছে এসে ফিসফিস করে বলল, তোমাকে আজ অন্যরকম সুন্দর লাগছে নীলিমা। নীলিমা কোনো কথা বলল না, শুধু আবেশে চোখ দুটো বুজে নিলয়ের শার্টের কলারটা শক্ত করে চেপে ধরল। নিলয় এবার ওর ঠোঁটের ঠোঁট ছোঁয়াতে নীলিমা কেঁপে উঠল। সেই নিবিড় স্পর্শে দুজনের শরীরে যেন বিদ্যুতের ঝিলিক বয়ে গেল। নিলয় একে একে ওর শার্টের বোতামগুলো আগলা করতে শুরু করলো, আর নীলিমা তপ্ত নিঃশ্বাস ওর গলায় আশ্রে পড়তে লাগলো। রুমের এসিটা সচল থাকলেও ওদের দুজনের উত্তাপে ঘরের তাপমাত্রা যেন বাড়তে শুরু করলো। নিলয় নীলিমাকে দুহাতে চাপটে ধরে ওর শরীরের প্রতিটা ভাঁজে নিজের অধিকার জাহির করতে লাগলো। ঘরের আবছা আলো আর এসির শীতলতা চাপিয়ে নিলয় আর নীলিমার দীর্ঘশ্বাসের তপ্ত হাওয়া পরিবেশটাকে অন্যরকম করে তুলছিল। নিলয় যখন নীলিমার কৃপায় মুখ ডুবিয়ে গভীর এক আবেশে ওকে নিজের করে নিতে চাইছিল, নীলিমা তখন আবেশে চোখ বুজে নিলয়ের উন্মুক্ত পিঠ শক্ত করে আঁকড়ে ধরেছিল। দুজনের শরীরের প্রতিটি অণু পরমাণু তখন এক অদ্ভুত তৃষ্ণায় কাঁপছিল। নিলয় এবার আরও কিছুটা ঘনিষ্ঠ হয়ে যখন চরম এক উত্তেজনা মুহূর্তে পৌঁছালো, ঠিক তখনই নীলিমার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল ডাক্তারের সেই সতর্কবাণী। মুহূর্তের ওর সমস্ত আবেগ যেন বরফ হয়ে গেল। নিলয় যখন পরম আদরে নীলিমার আরও কাছে আসতে চাইল, নীলিমা হঠাৎ দুহাতে নিলয়কে বুক থেকে ওকে দূরে সরিয়ে দিল। ওর দম আটকে আসছে। নিলয় অপ্রস্তুত হয়ে থমকে গেল। ওর চোখে মুখে তখনও নেশার ঘর। ও অবাক হয়ে হাঁপাতে হাঁপাতে বলল, কি হলো নীল, অমন করলি কেন? নীলিমা বিছানায় উঠে বসে নিজের আলুথালু পোশাকার চুল সামলাতে লাগলো। ওর শরীর তখনও কাঁপছে। ও মুখ নিচু করে ধরা গলায় বলল, না নিলয়, আজ না, প্লিজ এখন না। নিলয় কিছুটা বিরক্ত আর অবাক হয়ে অন্ধকারে নীলিমার দিকে তাকিয়ে রইল। ও ভাবল, নীলিমা কি এখনো ওর ওপর অভিমান করে আছে, নাকি সেই পরকীয়ার ভুল ধারণাটা এখনো ওর মাথায় ঘুরছে। নিলয় একটা দীর্ঘশ্বাস ফেলে খাটের এক পাশে পা ঝুলিয়ে বসে পড়ল। ওর পুরুষে যেন কিছুটা আঘাত লাগলো। গম্ভীর গলায় নিলয় বলল, এখনো কি রাগ করে আছিস আমার উপর? বিশ্বাস কর, আমি যা করি সব তোদের ভালোর জন্যই করি। কেন আমাকে বারবার ভুল বুঝিস? নীলিমা অন্ধকারেই নিলয়ের পিঠের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। ও তো জানে বাধাটা অভিমানে নয়, বাধাটা পরিস্থিতির বাধ্যবাধকতায়। ও যদি আজ নিলয়কে বাধা না দিত, তবে হয়তো ওর শরীরের ভেতর বেড়ে ওঠা সেই ছোট্ট প্রাণটার ক্ষতি হয়ে যেত। কিন্তু এই সত্যিটা নিলয়কে এখন বলার সাহস ও সঞ্চয় করতে পারছে না। নীলিমা কাঁপা কাঁপা গলায় শুধু বলল, আমার শরীরটা ভালো লাগছে না নিলয়, আমাকে একটু সময় দাও, আমি খুব ক্লান্ত। নিলয় আর কোনো কথা বলল না। একটা গুমট নীরবতা সারা ঘরে জেঁকে বসলো। নিলয় আবার শুয়ে পড়ে উল্টো দিকে ফিরে শুয়ে রইল। আর নীলিমা অন্ধকারের দিকে তাকিয়ে নিজের ভাগ্যের কথা ভেবে চোখের জল মুছতে লাগলো। নিলয় উল্টো ঘুরে শুয়ে থাকার পর ঘরে একটা গুমট নীরবতা নেমে এলো। মিনিট দুয়েক পর নীলিমা নিজেকে একটু শান্ত করে উঠে বসলো। সে খুব সাবধানে নিলয়ের কাঁধে হাত রেখে ডাকলো, নিলয়, শুনছো? নিলয় তখন অপমানে আর বিরক্তিতে চলছে। ও ঝট করে নীলিমার হাতটা ঝামটা মেরে সরিয়ে দিয়ে কর্কশ গলায় বলল, রাগ তো তোর ডাকারাকি। যখন কাছে আসতে চাই তখন তো দূর দূর করে সরিয়ে দিলি, এখন আবার আদিক্ষেতা করতে আসছিস কেন?
বিরক্ত করিস না আমাকে, ঘুমোতে দে। নিলয় যে এভাবে রিয়াক্ট করবে নীলিমা সেটা ভাবেনি। ও আবারও হু হু করে ফুপিয়ে কেঁদে উঠল। নীলিমার সেই কান্নার শব্দ শুনে নিলয় আর স্থির থাকতে পারল না। ও ধরফড়িয়ে উঠে বসলো। নীলিমার কান্না দেখে ওর মেজাজ একদম পানি হয়ে গেল। ও অপ্রস্তুত হয়ে নীলিমার দুহাত ধরে ব্যাকুল হয়ে পড়ল।